আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখতে চলেছি 40টি ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার দেখব ইংলিশের। সো একটা আমি দেখাবো শর্ট সেন্টেন্স, আরেকটা সাথে দেখাবো সেম ক্যাটাগরির লং সেন্টেন্স। ওকে, তাহলে 40টা স্ট্রাকচার আজকে আমরা নতুন স্ট্রাকচার, ডিফারেন্ট স্ট্রাকচার শিখবো। আর 40টার জন্য 80টা সেন্টেন্স আমরা উদাহরণ হিসেবে দেখব। ওকে ফাইন। এখন আপনারা এই 40টা স্ট্রাকচার ব্যবহার করে আরো 40,000 বাক্য তৈরি করতে পারবেন, এটা কোনো প্রবলেম হবে না আশা করি। সো আসেন আমরা একটু ইয়েগুলা দেখে নিই। আমি যেই লেটার দিয়ে যা বোঝাতে চলেছি এগুলো একটু দেখে নেবেন সংক্ষেপে। এস দিয়ে সাবজেক্ট মনে করবেন, বি দেখলে মনে করবেন ভার্বের কথা বলছি, ও দিয়ে অবজেক্ট, এডিবি অ্যাডভার্ব, এডিজে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে সি দিয়ে কমপ্লিমেন্ট, ওআই দিয়ে আই ও দিয়ে ইনডিরেক্ট অবজেক্ট, আর ডি ও দিয়ে ডিরেক্ট অবজেক্ট, বি3 ভার্বের পাস্ট পার্টিসিপল, আর AUX মানে অক্সিলিয়ারি ভার্ব। ওকে ফাইন। এবার আমরা আসি এই জায়গায়। আমরা প্রথম সেন্টেন্সটা মেক করবো একেবারে বাচ্চাদের মতো সিম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি যে এই হলো একটা সেন্টেন্স যেখানে সাবজেক্ট হচ্ছে বার্ডস পাখিরা, আর ফ্লাই অর্থ উড়া, এটা ভার্ব। তাহলে পাখিরা উড়ে। ওকে ফাইন। এবার আমরা যদি এইটুকু পর্যন্ত ঠিক রাখি, এখন আমরা সেন্টেন্সটাকে দীর্ঘ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রিপোজিশন, কনজাংশন এইসবের সাহায্য নিতে হয়। দেখেন অ্যাক্রসটা হচ্ছে এখানে প্রিপোজিশন। তাহলে দ্য বার্ডস ফ্লাই, পাখিরা কি করে উড়ে। কোথায় উড়ে? এখানে বলছে ব্লু স্কাইয়ে। তাইলে অ্যাক্রস দ্য ব্লু স্কাই উড়ে মানে কি নীলাকাশে উড়ে। আচ্ছা, নীলাকাশের উপর দিয়ে উড়ে এভরি মর্নিং, প্রতিদিন সকালে। এইটা হচ্ছে আমরা বিভিন্ন অ্যাডভার্ব যুক্ত করতেছি এই জায়গায়। দেখেন এই যে অ্যাডভার্ব অফ টাইম আর কি। সো যাই হোক, আমরা এই দিকে যাচ্ছি না। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, এগুলো নিয়ে একদিন কথা বলবো, হ্যাঁ? তাহলে বুঝতে পারবেন। তো আমরা একটা সেন্টেন্সকে দীর্ঘ করার জন্য আমরা প্রিপোজিশনের সাহায্য নিয়েছি, এটুকু বাড়তি অংশ। আপনারা সাবজেক্ট আর ভার্ব ঠিক রেখে কিন্তু একটা সেন্টেন্স মেকিং করে ফেলতে পারেন। পরে যদি আপনি সেন্টেন্সটাকে দীর্ঘ করতে চান, সেক্ষেত্রে আপনি প্রিপোজিশন বা কনজাংশনের সাহায্য নিতে পারেন। সো এখানে প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটা দীর্ঘ করা হয়েছে। এবার আসেন আমরা পরের স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাও সিম্পল। সো এই যে সি হচ্ছে আমার সাবজেক্ট, সির জায়গায় করিম রহিম জব্বার যে কোনো কিছু দিতে পারবেন। লাভস ভালোবাসে, এটা ভার্ব। আর মিউজিকটা হচ্ছে অবজেক্ট, কি ভালোবাসে। আমরা যখন সাবজেক্ট কিভাবে আমরা চিনতে পারি, আমরা কিন্তু এই সেন্টেন্সের স্ট্রাকচার শুধু দেখবো না, আমরা গ্রামারেরও কিছু বিষয়াদি আমরা শিখে ফেলবো এখান থেকে, ঠিক আছে? তাহলে যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, আর ক্রিয়াটা তো আমরা চিনবই, সাবজেক্টে পড়ে আছে, যেহেতু আমরা সবগুলাই অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতেছি বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকারের হয়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। সো যাই হোক, এরপরে হচ্ছে আমরা অবজেক্ট পাচ্ছি ভার্বের পরে। এরকম কোনো বাধা ধরা নিয়ম না, আপনারা ভাববেন না যে ভার্বের পরেই অবজেক্ট থাকে, ভার্বের পরে কোনো কিছু আসলেই অবজেক্ট হবে, এমনটা কিন্তু হয় না। কমপ্লিমেন্টও আসে, অনেক কিছু আসে। সো এটা বা অ্যাডভার্বও আসতে পারে, আমরা দেখবো পরে। সো এবার আসি, আমরা এখানে কিন্তু সাবজেক্ট আছে, পরে ভার্ব আছে, এরপরে অবজেক্ট আছে। সো এটাও একটা সিম্পল সেন্টেন্স। সো এখানে দেখেন সাবজেক্ট যে কাজটা করে, আর অবজেক্টটা হচ্ছে যার উপরে কাজটা করা হয়। তাইলে আমি ভালোবাসি, এই ভালোবাসার কাজটা কোথায় করা হয়? আমি ভালোবাসি কি কে, মানে কোনটাকে, হ্যাঁ, কাকে। সো কাকে, কোনটিকে, এভাবে যদি প্রশ্ন করি তাহলে আমরা বুঝতে পারি যে আমরা মিউজিককে ভালোবাসি, হ্যাঁ। কোথাকে যুক্ত করলে অবজেক্ট বোঝা যায় যে এটা যে অবজেক্ট। সো এরপরে আসি। আচ্ছা যাক, এটা সিম্পল একটা সেন্টেন্স। আপনি যে কোনো সময় প্রথমে একটা সাবজেক্ট নেবেন। আমি এত দীর্ঘ গভীরভাবে আর এক্সপ্লেন করতেছি না, আমি অনেক বাক্য নিয়ে কথা বলছি, অনেক সময় অনেক গভীর এক্সপ্লেনেশন দিয়েছি আপনাদেরকে। সো আজকে আমি একেবারে সিম্পলি ওয়েতে আমি বাক্যগুলো, স্ট্রাকচারগুলো জাস্ট দেখাবো। দেখেন প্রথমে একটা সাবজেক্ট, আপনি যে কোনো কিছু নিতে পারবেন এই জায়গায়, এই সিরিজ জায়গায়। এরপরে আপনি একটা ভার্ব নিতে পারবেন, এটা যে কোনো টাইপের ভার্ব হতে পারে, এটা আপনার কি বোঝাতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে। লাভস ভালোবাসে, আর এটা যদি হয়তো ইটস, তাইলে খায়, কি খায়, সেখানে এখানে লেখা থাকতো কি খায়। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, হ্যাঁ, যদি ভার্বকে আপনি প্রশ্ন করেন, ঠিক আছে? যদি এখানে ইট হইতো, তাহলে বলতাম আমরা কি, ইট হতো খাওয়া, তাহলে বলতাম কি খায়, তাহলে আমরা প্রশ্ন পেয়ে যেতাম এই জায়গায়। যদি মনে করেন আমি ওই যে আমরা বলি না আই, এখানে যদি সাবজেক্ট হতো আই, এখানে বলতাম ভার্ব লাভ, আর এই জায়গায় বলতাম ইউ। তাহলে আমরা প্রশ্ন করতে পারতাম অবজেক্টটা চেনার জন্য, যে ভালোবাসাটাকে প্রশ্ন করতে পারতাম, অর্থাৎ ভার্বটাকে প্রশ্ন করতে পারতাম যে কাকে ভালোবাসে, কাকে ভালোবাসে, ইউকে। এখানে যদি ইউ থাকতো আর কি। সো ইউকে ভালোবাসে, তার মানে আমরা বলতে পারতাম যে ইউটা হচ্ছে এখানে অবজেক্ট। সো ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আশা করি এমনিতেও আপনারা চেনেন, আমি ধরে নিয়েছি। সো এবার আসি, আমরা দেখেন আবারও আমরা পাচ্ছি সাবজেক্ট,
এরপরে সেম স্ট্রাকচারে ভার্ব, এরপরে আমরা একটু দীর্ঘ করে শুধু মিউজিক না বলে একটু ক্লাসিক্যাল মিউজিক বলে দিলাম। এরপরে আপনি দীর্ঘ করতে চান, তার জন্য আরো কিছু নিয়ে আসতে পারবেন। মোর দেন, খুব বেশি ভালো, মানে আরো বেশি ভালোবাসে কার চেয়ে, এনি আদার জেনারের চেয়ে, অন্য সব ধরনের গানের চেয়ে কি ক্লাসিক্যাল মিউজিকটা আমার সিস্টার ভালোবাসে, মাই সিস্টার লাভস। ওকে ফাইন। এবার আসি আমরা অন্য আরেকটা স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস ভার্ব হলো, এবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হবে একদিন। সো দেখেন এখানে কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব হচ্ছে এটা, এরপরে এ ডক্টরটা হচ্ছে এখানে এ বলে ফেলি, এটা আমার অভ্যাস ছোটবেলা থেকে। আ ডক্টর, হ্যাঁ এটা তো হচ্ছে আ ডক্টর। সো যাই হোক আমি এ বললেও মনে করবেন আই বলছি, আর্টিকেল এটাকে আ পড়া হয় না। আর এমনি সাধারণত এ বি সি ডি এ পড়তাম না, এই। ওকে, যাক শুদ্ধটা বুঝে যায়, বাট অনেক সময় অভ্যাসের কারণে এগুলো হয়ে যায় আর কি। সো হি বিকেম আ ডক্টর, মানে সে ডক্টর হয়েছিল। সো এখন কথা হচ্ছে সে আগে ডাক্তার ছিল না, পরে ডাক্তার হয়েছে, এটা হচ্ছে মূল কথা। সো এই যে বিকেমের ইজ অর্থ হওয়া না, ইজ অর্থ হওয়া, বি অর্থ হওয়া, বিকেম অর্থ বিকাম অর্থ কি হওয়া। এখানে বিকাম না, এখানে অবশ্য বিকেম আছে, পাস্ট ফর্মে আছে। সো আমি জাস্ট প্রেজেন্ট ফর্মে জিনিসটাকে চিন্তা কর, মানে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি বিকেম জিনিসটা কি। বিকাম জিনিসটা খুবই মজার। সো এটাকে অনেকে ভাবে বিকেম ইজ হতো হওয়া, এটা ইজ দিলেও হইতো, আবার এটা বি দিলেও হইতো, বিও সেম বিকামের মতো কাজ করে। এটা জিনিসটা এরকম না। এই বিকামটা একটু ইজের চাইতে একটু ডিফারেন্ট। যদি এখানে বিকাম প্রেজেন্টেন্সি হইতো, বিকামস হইতো এরকম, তাও বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ এটা আগে একটা রূপে ছিল, পরবর্তী এটা রূপ চেঞ্জ হয়েছে, অর্থাৎ সে আগে ডক্টর ছিল না, তারপর ডক্টর হয়েছে, এই জন্য এটা বিকাম আর কি। ইজ টিজ না বলে, ইজ বলে শুধু তার জেনারেল পরিচয় দেওয়া হতো, ঠিক আছে, হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর, বা হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডক্টর ছিল, জাস্ট একটা জেনারেল পরিচয় দেওয়া হতো। কিন্তু এখানে যখন বিকেম বলছে, তার মানে সে আগে ছিল না ডক্টর, সে কোনো একটা ফর্মে ছিল, অন্য কোথাও, মানে অন্য কোনো পজিশনে ছিল, অথবা সে স্টুডেন্ট ছিল, তারপরে ডক্টর হয়েছে, এরকম একটা বিষয় আর কি এখানে বোঝায়। সো এটা একটা ডিপ একটা মিনিং আছে। সো যাই হোক আমি এত কিছু বলে ফেললাম, এই জায়গায় একটু জানলেন আর কি। হি বিকেম এ ডক্টর। এখন কথা হচ্ছে এটা কেন অবজেক্ট না? দেখেন তো আপনি কি দিয়ে প্রশ্ন করেন, সে কি হয়েছিল, সে ডক্টর হয়েছিল। ওকে ফাইন, এটা একটা এক ধরনের অবজেক্ট, বাট এটা কার সম্পর্কে বলা হয়েছে, কথাটা বলা হয়েছে কার সম্পর্কে? সাধারণত এটা দেখা যাচ্ছে এটা অবজেক্ট, বাট এটা কার সম্পর্কে বলা হয়েছে? এই হি সম্পর্কে। অর্থাৎ আগে যেই ব্যক্তিটার কথা, আমরা সাবজেক্টে যে ব্যক্তিটাকে নিয়ে কথাবার্তা বলছি, এই ব্যক্তি সম্পর্কেই পরিচয়টা দেওয়া হয়েছে, ওই ব্যক্তিই আসলে ডক্টর। ডক্টররা কিন্তু এখানে অন্য কেউ না। সো এই জন্য এই সাবজেক্ট সম্পর্কে তার পরিচয় দেওয়া হয়েছে বিদায়, এই জন্য এটাকে আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে সুবিধা হইতো এখানে যদি ইজ ওয়াজ, এম ইজ আর ওয়াজ ওয়ার এই টাইপের কিছু থাকতো, এইটুকু থাকলে এমনিতেই বুঝে ফেলতাম ওইটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, পরে দেখবো আরো। সো এটা এই জন্য বলছিলাম এম ইজ আর ক্যাটাগরির এটা কিন্তু একটু ব্যতিক্রম। হ্যাঁ, সো আচ্ছা, এরপরে আসি আমরা আমাদের পরের স্টেপে, যে বিকেম। আফটার ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক, মানে কয়েক বছরের পরিশ্রমের পর, হি ফাইনালি বিকেম সাকসেসফুল হার্ট সার্জন। সেও ডাক্তার হয়েছিল, ওই যে হার্ট সার্জন হয়েছে। যে এই যে এই পুরোটাই একটা কি কমপ্লিমেন্ট, ওই সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট। এবার আসি আমরা, দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। আমরা বলছিলাম না যে অবজেক্ট ছাড়াও আমরা অন্যভাবে সেন্টেন্স মেকিং করতে পারি। তো সাবজেক্ট দিলেন, তারপর একটা ভার্ব দিলেন, এরপর আপনি অ্যাডভার্ব দিয়েও সেন্টেন্স শেষ করে ফেলতে পারেন, অথবা আরো দীর্ঘ করতে চাইলে পরবর্তীতে আগাতে পারেন। সো দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। শি স্লিপস আর্লি, দে স্লিপ আর্লি। সো তারা খুব তাড়াতাড়ি ঘুমায় না, সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ে। ওকে, হি এই যে মাই গ্র্যান্ডপ্যারেন্টস, এটা সাবজেক্ট, এই মাই গ্র্যান্ডপ্যারেন্টস কি করে, স্লিপ করে আর্লি। এখানেই শেষ না, আপনি চাইলে দীর্ঘ করতে পারবেন। আমরা সিম্পল ওয়েতে একেবারে একটা সেন্টেন্স বোঝার চেষ্টা করতেছি যে জিনিসটা স্ট্রাকচারটা মূলত কিভাবে হয়। তো এই স্ট্রাকচারটা দেওয়ার পরে আপনি সেন্টেন্সটা কিন্তু দীর্ঘ করতে পারতেছেন। সো এটাও একটা হ্যাঁ, নতুনদের জন্য নতুন একটা স্ট্রাকচার হইতে পারে। তো এরপরে দেখেন আপনি আপনার বাকি কথাবার্তা বলতে পারেন এভরি নাইট, প্রতিদিন রাতে, টু স্টে হেলদি, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আর কি, মানে হেলদি বা সুস্থ থাকার জন্য। ওকে ফাইন, এবার আসি আমরা 5 নম্বরটা দেখি একটু। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। এটা দেখেন তো কেমন। সাবজেক্ট আমরা লিখলাম, আমরা ভার্ব দেখতে পাচ্ছি গেভ, গিভের পাস্ট টেন্স গেভ, এরপরে হার হইছে আমার অবজেক্ট, এখানে আ গিফট একটা অবজেক্ট।
সো এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমি যদি প্রশ্ন করি আমি দিয়েছিলাম, এই যে আমি আমার এখানে উত্তরটা হচ্ছে প্রশ্নের সরি এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমি তাকে একটি গিফট দিয়েছিলাম। ওকে ফাইন। সো আমি যদি প্রশ্ন করি আপনাকে আমি কি দিয়েছিলাম, সো আপনি হয়তো বলবেন একটা গিফট দিয়েছিলেন আপনি। সো এই গিফট হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। আমি যদি বলি কাকে দিয়েছিলাম তখন আপনি হয়তো উত্তর দিবেন যে হ্যাঁ তাকে দিয়েছিলেন। সো এই তাকেটাই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এই অংশটা হচ্ছে আমার শেষের অংশটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর এর আগের অংশটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ যাকে বেশি প্রাধান্য, যেটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে এটাই ডিরেক্ট অবজেক্ট, আর যেটার একটু প্রাধান্যতা কম পায় সাধারণত সেটা যেটা একেবারে মূল আমার টার্গেটেড পয়েন্ট ওইটা আমার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর যেটাকে একটু প্রায়োরিটি আমি কম দিচ্ছি সেটা ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, সো আমি প্রথমেই প্রায়োরিটি দিচ্ছি হয়তো বা যে আমি গিফটটা দিয়েছি, আমি কি দিয়েছি, গিফটটা দিয়েছি। তারপর আমি যখন কেউ যদি প্রশ্ন করতো আমাকে যে কাকে দিয়েছেন, তখন আমার উত্তরটা আসতো যে তাকে দিয়েছি। এখন কথাটা হচ্ছে এখানে এটা প্রায়োরিটি আমি দিচ্ছি না, এই জন্য এটা ইনডিরেক্ট অবজেক্ট। ফাইন। সো দেখেন অবজেক্ট দুইটা থাকলে একটা সাধারণত ডিরেক্ট, একটা সাধারণত ইনডিরেক্টলি হবে, এটাই স্বাভাবিক। সো এবার আসেন আই গেভ মাই বেস্ট ফ্রেন্ড, আমি দিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডকে। এখন কি দিয়েছিলাম, একটা বিউটিফুল ওয়াচ দিয়েছিলাম তাকে। আবার দেখো কিসে, ওই সময়ে ফর হার বার্থডে, তার বার্থডেতে। ওকে ফাইন। এরপরে আসি কোথায় জানি আমরা আছি 6 নম্বরে। ওকে, সহজপড়া 24 এই চ্যানেলটা আপনারা সার্চ করলে অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন। ওকে ফাইন। এবার আসেন দেখেন সাবজেক্ট, দ্য ইলেক্টেড, তারা নির্বাচিত করেছিল হিম, তাকে প্রেসিডেন্ট হিসেবে। সো এই যে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করছিল, আগে আমরা কি পাইছিলাম একটু চুগুলে নেই, আচ্ছা ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট পাইছিলাম। আর এই জায়গায় পাইছিলাম না আমরা একটা কমপ্লিমেন্ট, মনে আছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছিল, এই সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছিল, এটা এই জন্য এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটাকে নাউন কমপ্লিমেন্ট কেউ বলে থাকেন, কোনো সমস্যা নাই। সাবজেক্ট কমপ্লিমেন্টের ভিতরেরই একটা অংশ নাউন কমপ্লিমেন্ট। এখন আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট দেখবো, যেখানে এই যে তারাই নির্বাচিত করেছিল তাকে, হিম, তাকে প্রেসিডেন্ট, কি নির্বাচিত করছিল, প্রেসিডেন্ট নির্বাচিত করছিল। এখানে এই প্রেসিডেন্টটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, কার সম্পর্কে বলা হয়েছে, এটা কি তাদের সম্পর্কে বলা হয়েছে, তার সম্পর্কে প্রেসিডেন্টের সাথে দে কথাটার কোনো সম্পর্ক আছে না, এই হিমের সাথে হচ্ছে প্রেসিডেন্ট কথাটার সম্পর্ক। আগে যেরকম হি এর সাথে ডক্টর কথাটার সম্পর্ক ছিল তখন সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়েছিল, ঠিক তেমনি এখন অবজেক্টের সাথে এই প্রেসিডেন্টের সম্পর্ক, সেই জন্য এই অবজেক্টের সাথে এই কমপ্লিমেন্টটা যাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এটা অবজেক্টের কমপ্লিমেন্ট, আগেরটা ছিল সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখন হি ইলেক্টেড হিম, তাকে নির্বাচিত করা হয়েছিল, কি হিসেবে নির্বাচিত করা হয়েছিল, ওই তাকেই নির্বাচিত করা হয়েছিল। এই হিমের জায়গায় যদি করিম লেখা থাকতো তাহলে আমরা বলতাম করিমকে নির্বাচিত করা হয়েছিল, কি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে, প্রাইম মিনিস্টার হিসেবে, মনে যা চায় বলেন, কোনো সমস্যা নাই। দা কমিটি, এই যে কমিটি কিতা করছে, কিতা করছে, কিতা করছে বুঝেননি, এটা আমরা সিলেটি ভাষা। আচ্ছা, দ্য কমিটি ইলেক্টেড, নির্বাচিত করেছিল মিস্টার রহমানকে, মিস্টার রহমানকে কিছু একটা নির্বাচিত করেছিল, ওইটা হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে। ওকে ফাইন, প্রেসিডেন্টের ইংলিশ কিন্তু বাংলা কিন্তু সভাপতি। ওকে ওকে ওকে, আমরা ইংলিশ যেটা বুঝি ওইটার আর বাংলার প্রয়োজন নাই, স্কুলকে বিদ্যালয়ে পড়ার দরকার নেই, কথা বুঝতে পারছেন। এবার আসি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। এখন দেখেন শি প্লেজ দ্য বুক, সাবজেক্ট ছিল, ভার্ব, দ্য বুক হচ্ছে আমার বই, মানে 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 আমার বই বলতেছি, আমাদের অবজেক্ট, এই দা বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট এখানে। সো এখন অন দ্য টেবলটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, অন দ্য টেবল হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে, সো এবার আমরা অ্যাডভার্বিয়াল এটা। ওকে, এবার আসি আমরা এই জায়গায়, এই যে এখানে একটা অ্যাডভার্ব আছে, এটাকে কি অ্যাডভার্ব অফ ম্যানার, সরি অ্যাডভার্ব অফ প্লেস। শি কেয়ারফুলি প্লেস, সে কেয়ারফুলি প্লেস করছিল মানে রাখছিল, কি রাখছিল, কোথায় রাখছিল দেখি তো, দ্য ওল্ড স্টোরি বুক, স্টোরি বুকটা রাখছিল আর কি, কোথায় রাখছিল, ওই যে অ্যাডভার্বটা, অ্যাডভার্বিয়ালটা এই জায়গায়। অন দ্য উডেন টেবল ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরির ভিতরে, অন দ্য উডেন টেবল, খাটের টেবিলে। ওকে, খাটের টেবিলের উপরে। ওকে, এবার আসি আমরা পরের আরেকটা সেন্টেন্স দেখি। এখানে একটা মজার জিনিস আছে, একটা ডামি নির্বাচন শুনেছেন, ডামি নির্বাচন শুনেন নাই, যে ভুয়া নির্বাচন বা লোক দেখানো নির্বাচন, এরকম আমরা অনেক শুনেছি। সো এরকম একটা জিনিস, এখানে একটা ডামি সাবজেক্ট আসছে যেখানে লোক দেখানো সাবজেক্ট, অর্থাৎ কৃত্রিম সাবজেক্ট, এটা
ঠিক আছে, এটাকে বলে ডামি সাবজেক্ট, মানে কৃত্রিম সাবজেক্ট। এটা কিন্তু মেইন সাবজেক্ট না। মেইন সাবজেক্টটা দেয়ার এর পরে আসে না, ওই যে দেয়ার শুরুতে আসে না। মেইন সাবজেক্ট এই যে আমরা সাধারণত ভার্ব দেখেই মনে করতে পারি এই যে ভার্ব আছে, ভার্বের আগেই সাবজেক্ট আছে, তাহলে এটাই সাবজেক্ট না। এটা সাবজেক্ট ঠিক আছে, এটা একটা ডামি সাবজেক্ট, DUMMY, কিন্তু পরে যেটা আছে আখ্যাত, আখ্যাত এটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। এই আখ্যাত দেখে এখানে ইজ বসছে, এখানে কখনো দেয়ার দেখে ইজ বসে নাই। কারণ এখানে যদি আকেট না হয়ে টুকেটস হইতো তাইলে আমরা এখানে আর বসাইতাম, অর্থাৎ প্লুরাল। এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই আকেটটা হচ্ছে সিঙ্গুলার তাই ইজ বসছে। এটা যদি প্লুরাল হইতো তাহলে এখানে প্লুরাল ভার্ব বসতো, আর বসতো। ফার্স্ট টেন্স হইলে ওয়্যার বসতো। এটাই হচ্ছে সাধারণত হয়। সো এই দেয়ারটা একটা ডামি সাবজেক্ট, মেইন সাবজেক্ট নয়। সো দেয়ার ইজ, যাই হোক এই ইজ বসছে এটা দেখে। তো দেয়ার ইজ আ ক্যাট, কোনো জায়গায় কোনো কিছু থাকলে আমরা এভাবে বলি দেয়ার ইজ এ ক্যাট, দেয়ার ইজ এ ল্যাপটপ, দেয়ার ইজ এ ফ্যান, যা ইচ্ছা বলতে পারেন। কোনো অবস্থানে কোনো কিছু থাকলে দেয়ার দিয়ে সেন্টেন্স আপনারা স্ট্রাকচার মেক করতে পারেন। তো এই স্ট্রাকচারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে দেয়ারের পরে একটা ভার্ব নিয়ে আসতে হবে, তারপরে একটা সাবজেক্ট দিতে হয়। সাবজেক্টটা মেইন সাবজেক্টটা যেটা সম্পর্কে বলতে চান ওটাকে প্রথম করে নেবেন, এরপরে আপনি প্রিপোজিশন গুলা দিয়ে আপনি ইচ্ছা মতো সেন্টেন্স বড় করতে পারবেন। অন দ্য রুফ, তাহলে ক্যাটটা কোথায়? রুফের উপরে, মানে ছাদে আর কি। আবার আপনি যদি বলতে চান দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবল, আপনি যদি আরো বলতে চান দেয়ার আর ফাইভ, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, একটা বলছি। আরেকটা বলা যায় দেয়ার আর 5 চেয়ার্স ইন দ্য রুম, রুমের ভিতরে 5টা চেয়ার আছে। ওকে ফাইন। এভাবে দেয়ার ওয়াজ এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাট। এখন এই আসল সাবজেক্ট হচ্ছে আকায়াত, তো এটা একটু বৈশিষ্ট্য বলে দিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটু দীর্ঘ হয়ে গেল। দেয়ার ওয়াজ একটা কি সাদা কালো বিড়াল না ছিল, সিটিং ছিল, এটা বসা ছিল কোয়াইটলি, নীরবে, একবারে অন দা টিন রুফ। কিনা এটা কি হয়, টিন রুফ, টিনের ছাদের উপরে আর কি, টিনের শালের উপরে ছিল একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাট, নাকি এরকম। তো যাই হোক, এরপরে আমরা যদি আরেকটা ডামি 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 ডামি, আবার আসছে ডামি। দেখেন তো আগে দেয়ার ছিল না ডামি, এখানে ঠিক তেমনি ইট হচ্ছে ডামি। ইটের পরে ভার্ব আসে, অক্সিলারি ভার্বই আসে সাধারণত। এরপরে আসে যে যে ভার্বই বলেন ওটা বিষয় না, সরি, এটা এখানে মূল ভার্বের মতোই কাজ করতেছে না। ওকে, আমরা ইটের পরে সহজ ভাষায় বলি একটা ভার্ব আসবে, তারপরে আমাদের সাবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল আসবে। সো এখানে দেখেন আমরা ইট ইজ বলছি, পরে একটা কি একটা অ্যাডজেক্টিভ নিছি, অ্যাডজেক্টিভ ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইট ইজ ইম্পর্ট্যান্ট। কি ইম্পর্ট্যান্ট? এখন কিন্তু মেইন প্রায়োরিটি দিচ্ছি আমরা টু লার্ন ইংলিশের পরে। টু লার্ন ইংলিশের পরে আমরা কিন্তু এই যে টু এর পরে আমরা কিন্তু প্রায়োরিটি দিচ্ছি এই অংশটা। কি ইম্পর্টেন্ট? লার্নিং ইংলিশটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, টু লার্ন ইংলিশ। আমরা যদি সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে বলতাম তাহলে বলতাম লার্নিং ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে না? এভাবে হয়তো বলতে হতো, তখন বেশি সিম্পল মনে হইতো। এটাও সিম্পল, বাট সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস। আমি একটা ডামি সাবজেক্ট নিতে পারতেছি, তারপর একটা ভার্ব নিচ্ছি, তারপর একটা অ্যাডজেক্টিভের খেলা, তারপর একটা ইনফিনিটিভের খেলা, এরকম একটা মজার বিষয় আছে এখানে। হ্যাঁ, যা কি বলছিলাম যে এইটা ইট ইজ ইম্পর্ট্যান্ট, মানে এই ইজটা হচ্ছে এখানে আমার কি লিঙ্কিং ভার্ব, মূল ভার্ব হিসেবে এখানে বসছে মূলত। সো এটা লিঙ্কিং ভার্ব, একটা প্রিপোজিশন নিয়েছি, তারপর আমরা এই ফ্রেজটা ইউজ করছি না, ইনফিনিটিভ ফ্রেজ এটাকে বলে। তো ফ্রেজের আমার একটা ক্লাস আছে, ওটা দেখে নেবেন, তাহলে আপনাদের ফ্রেজ সম্পর্কে ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। অনেক জিনিস আছে, একটা ইংলিশ শিখতে গেলে অনেক কিছু জানতে পারবেন। গ্রামার এমন একটা বিষয়, একেবারে গণিতের মতো, হ্যাঁ, হিসাব বরাবর মিলাইতে পারবেন যদি বুঝেন। সো আমি আমার একটু এইটুকুতে চলে গেছে। আচ্ছা, এরপরে আসি আমরা আবারও সেম, ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। এখানে একটা অ্যাডভার্ব আইনা সেন্টেন্সটাকে একটু দীর্ঘ করার জন্য। এরপরে ফর স্টুডেন্ট, ওই আরেকটু আমরা দীর্ঘ করলাম, কাদের জন্য? স্টুডেন্টদের জন্য। এরপরে টু লার্ন ইংলিশ, এরপরে কিসের জন্য? আর আবার বললাম টু সাকসিড গ্লোবালি, গ্লোবালি সাকসেস হওয়ার জন্য, মানে শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখা বৈশ্বিকভাবে সফল হওয়ার জন্য বা গ্লোবালি সফল হওয়ার জন্য একেবারে প্রয়োজনীয়। ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, এটা খুবই দরকারি। আর কিসের জন্য? ছাত্রদের জন্য। এরপরে বললাম ওই আগের যে বিষয়টা ছিল এই অংশটা, এইটুকু বললাম টু লার্ন ইংলিশ। এরপরে আমরা আরো দীর্ঘ করার জন্য আরো টু নিয়ে আমরা একটা ভার্ব নিয়ে আসলাম। টুর পরে আপনি দুইটা কাজ করতে পারবেন, একটা কোনো একটা নাউন নিয়ে আসতে পারবেন অথবা ভার্ব নিয়ে আসতে পারবেন। সো টু এর পরে ভার্ব নিলে মেইন ভার্বটাই নিতে হয়, আর সেক্ষেত্রে আবার সেন্টেন্সটাকে আপনি দীর্ঘ করতে পারবেন। টু এর অনেক খেলা আছে, অনেক মজা আছে। টু শেয়ার একটা জিনিস, ঠিক আছে? টু এর ব্যবহার যারা পারে
আর অনেক কথাবার্তা বলতে পারে ইংলিশে। এবার আসি আমরা কোয়েশন স্ট্রাকচারটা দেখব। প্রশ্নবোধক বাক্য আপনারা যে কেউ বানাইতে পারেন। ডু ইউ লাভ, ডু ইউ ইট, ডু ইউ লার্ন, এরকম আমরা বলি না? সো এটা পাস্ট টেন্সে বলছে ডিড ইউ ইট, ডিড ইউ লার্ন, ডিড ইউ টেক, এরকম বলতে পারি আমরা। সো ডিড এর পরে, অর্থাৎ ডিড একটা অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট আসছে ইউ, এরপরে হচ্ছে আবার ভার্ব, এই যে ভার্ব, এই যে এখানে ইট হচ্ছে ভার্ব, এটা মেইন ভার্ব হবে। ডু, ডাজ, ডিড এরকম সামনে কিছু থাকলে পরেরটা কিন্তু সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এটা মাস্ট বি ওয়ানে থাকতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মে থাকতে হবে। এরপর হচ্ছে আপনি আপনার অবজেক্ট চাইলে যুক্ত করতে পারেন। সো আপনি লাঞ্চ করেছিলেন বা খাইছিলেন নি লাঞ্চ, তো তারপরে আপনি উত্তর দিবা হ্যাঁ ভাই খাইছিলাম বা খাইছিলাম। এই যে ডিড ইউ ইট ইয়োর লাঞ্চ বললেন। তারপর আপনি যদি আরো দীর্ঘ করতে চান সেক্ষেত্রে আপনি এই যে প্রিপারেশনের সাহায্য নিয়ে ইচ্ছা মতো বাড়াইতে পারেন। বিফোর গোয়িং টু দ্য আফটারনুন ক্লাস, বিকালের ক্লাসে যাওয়ার পূর্বে কি লাঞ্চ করছিলেন? না করছি নাই, এভাবে বলবা। এরপরে আসি আমরা ইনফিনিটিভ সেন্টেন্সের কথায়। ভার্ব প্লাস অবজেক্ট। একটা জিনিস মাথায় রাখবেন, সরি ইনফিনিটিভ বলে ফেলছি, ইম্পারেটিভ সেন্টেন্স। ও আচ্ছা, এটা সেন্টেন্সের স্ট্রাকচার না। আমরা 5 প্রকারের সেন্টেন্স রয়েছে অর্থভেদে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার, অর্থাৎ শুরুতেই কি থাকে? মেইন ভার্বটা থাকে, শুরুতে ভার্বের বেস ফর্মটা থাকবে। শুরুতে যদি ভার্বের বেস ফর্ম দেখা যায় চোখ মুজে বলে ফেলবেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অথবা আরেকটা ওয়ে আছে ইম্পারেটিভ সেন্টেন্স আরো অন্যভাবেও লেখা যায়, শুরুতে লেফট থাকতে পারে, লেফট, অথবা শুরুতে প্লিজ, কাইন্ডলি এরকম ওয়ার্ডও থাকতে পারে। আচ্ছা, এই প্লিজ এগুলো অ্যাডভার্ব থাকার পরেই কিন্তু আসলে মূলত মেইন ভার্বটা থাকবে। আর লেট থাকলে একটা অবজেক্ট আসে, যেমন লেট মি সে, আমাকে বলতে দিন, লেট মি গো, আমাকে যেতে দিন, এভাবে। সো এটা পারমিশনের ব্যাপার স্যাপার থাকে, পোলাইটনেসের ব্যাপার থাকে, অর্ডারের ব্যাপার স্যাপার থাকে। সো আমরা সেন্টেন্সের যখন একটা সেন্টেন্সের আছে আমার এখানে ভিডিও আছে, আমি আরেকদিন ক্লিয়ার করে দেবো সব ধরনের সেন্টেন্স নিয়ে। হ্যাঁ, গঠনভেদে কিন্তু সেন্টেন্স 3 প্রকারের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিও অলরেডি আমার আছে। সো এবং অর্থভেদে কিন্তু 5 প্রকার, একটু আগে যেটা বললাম। সো এগুলো মাথায় রাখতে হবে। সো এগুলো আমাদের হয়তো বা রাইটিংয়ে খুব একটা কাজে আসে না। সো তারপরে দেখে রাখতে পারেন, আপনার বলার ক্ষেত্রে প্রয়োজন পড়বে অবশ্যই। প্লিজ ক্লোজ দ্য ডোর। আপনি আপনার বলা দরকার নেই, এখানে উজ্জ আছে, এই ক্লোজের আগে গোপনে একটা ইউ আছে, ইউ ক্লোজ দ্য ডোর, তুমি দরজাটি খুলো, বন্ধ করো। তাহলে ইউ আর বলি না, দরজাটি বন্ধ করো, তার মানে আমার সামনে কেউ আছে, তাকে আমি নির্দেশ করছি আপনি দরজাটি বন্ধ করুন বা দরজাটি খুলুন। যেটা আপনি বলতে চান সেটা বলতে পারবেন সরাসরি। যেমন আমি বললাম যে বইগুলো খুলো, বইগুলো, ওকে। ওপেন, ওপেন না বলে আমরা বলি না, আচ্ছা কি বলি, কি জানালা খুলো। খোলাখুলির ব্যাপার অনেকভাবে আনশাটও বলে কেউ, আবার ওপেনও বলে। হ্যাঁ, ওপেন দ্য উইন্ডোজ। আবার বলি না, বসে পড়ুন, সিট ডাউন। কিন্তু সিট এই যে শুরুতে আসছে, এটা কিন্তু ভার্ব। হ্যাঁ, আচ্ছা যাক। সো এটা আপনারা এমনিতেও পারবেন আশা করছি। এই প্লিজ একটা পলাইট ওয়ার্ড আমরা এখানে ইউজ করলাম, অ্যাডভার্ব। সো প্লিজ ক্লোজ দ্য ডোর, ডোরটা বন্ধ করো কোয়াইটলি, আস্তে আস্তে, বিফোর ইউ লিভ দ্য রুম। রুমে যাওয়ার, রুম ত্যাগ করার পূর্বে চুপচাপ বন্ধ করা উচিত। সো এবার আসি আমরা একটা স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ। এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, ওয়ান্সটা হচ্ছে এখানে ভার্ব। তো সে ওয়ান্স, সে চেয়েছিল, কি চেয়েছিল? টু লিভ, সে ছেড়ে যেতে চাইছিল। তো সরি, আমি পাস্ট টেন্সে বলে ফেলছি, এটা তো প্রেজেন্ট টেন্স। সে ছেড়ে যেতে চায়, ওকে। সে ছেড়ে যেতে চাইলে তাকে ছেড়ে যেতে দিন, অসুবিধা নাই। এখন কথা হচ্ছে এই টু এর পরে ভার্বটা আসছে, টু এর পরে সারা জীবন ভার্বের বেস ফর্ম হয় এই টু প্লাস ভার্ব যেটা আছে এটাকে বলা হয় ইনফিনিটিভ। টু যুক্ত ভার্বকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব, সহজে চেনার উপায়। ওকে ফাইন। এরপরে আমরা আরো দেখবো, বেয়ার ইনফিনিটিভও দেখবো। সো শি ওয়ান্টস টু লিভ দ্য অফিস। আমি আরো কাউকে ছেড়ে দিতে চাইছিলাম। ওকে ফাইন, সে অফিস ছেড়ে দিতে চাইছিল। আচ্ছা ওকে, অফিস থেকে যেতে চায়, ওকে। আর্লি, তাড়াতাড়ি যেতে চায়। টু অ্যাটেন্ড হার সন্স স্কুলস প্রোগ্রাম, তার বাচ্চার মানে পুত্রের কিতা স্কুল প্রোগ্রামে অংশগ্রহণ করার লাগে আর কি, তাড়াতাড়ি যেতে চায়। ওকে, অসুবিধা নাই। এখন আসি আমরা ইনফিনিটিভ দেখলাম না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ একেবারে সহজ, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, আর ভার্ব প্লাস আইএনজি কে জিরান বলে। এখন আমরা এটা দেখবো, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জিরান, এরকম সেন্টেন্স হয়। হি এনজয়স রিডিং, এটা যদি আমরা ইনফিনিটিভ যুক্ত করে বলতাম হি এনজয়স টু রিড, এরকম বলতাম। শি এনজয়স টু রিড, আই এনজয় টু রিড, আমি পড়তে এনজয় করি। আবার আই এনজয় রিডিং, হি এনজয়স রিডিং। মানে যদি দুইটা ভার্ব
কাছাকাছি হয় এটা দুইটা ওয়েতে লেখা যায়, একটা হচ্ছে টু দিয়ে ভার্ব লেখা যায়, আবার আরেকটা হচ্ছে সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যায়। পরেরটাতে এই যে এখানে দেখেন ভার্ব দুইটা, আমি একটু এখানে মার্ক করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন ভার্ব দুইটা, এই লালটুকু, এখানে দুইটা ভার্ব, ওয়ান্স একটা ভার্ব, লিভ একটা ভার্ব, এখানে এনজয় একটা ভার্ব, আর কি এনজয় একটা ভার্ব, আর লিভ রিডিং একটা ভার্ব। এনজয় একটা ভার্ব, রিডিং একটা ভার্ব। তাহলে যদি দুইটা ভার্ব কাছাকাছি আসে তাহলে হয়তো এটার আগে ট্রু বসাইতে হবে, না হলে আপনার যে স্ট্রাকচারটা ভালো লাগে ওইটাই করতে পারবেন। তবে ক্ষেত্র বিশেষ অবশ্যই বুঝে শুনে বসাইতে হবে। ভার্ব প্লাস আইএনজিও বসাতে পারেন, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব, দুইটা ওয়ে থেকে একটা ওয়ে আপনি বাছাই করতে হবে। এরপরে আসি আমরা, হি এনজয়স আবার রিডিং হিস্টোরিক্যাল নোভেলস ইন হিজ ফ্রি টাইম। সেন্টেন্সটা দীর্ঘ করার জন্য আমরা একটা দেখলাম, ওকে ফাইন। এবার আসি আমরা পরেরটাতে, আই থিঙ্ক দ্যাট, দ্যাট যুক্ত একটা সেন্টেন্স, দ্যাট যুক্ত ক্লজ। এবার আসি আমরা, আই থিঙ্ক দ্যাট, আমার আগে কি বলছি এটা প্রায়োরিটি পাবে না। আমি চিন্তা করি যে, সেটা বড় কথা না। আমি যদি বলে ফেলি কাউকে যে আমি চিন্তা করি যে, সে বলবে কি চিন্তা করেন, প্রশ্ন থেকে যায় না, এখানে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয় না। সো এটা একটা জোর দেওয়ার জন্য, পরের বাক্যে জোর দেওয়ার জন্য এই বিষয়টা হয়। আইএলসে দেখবেন এই জিনিসটা, আইএলস ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা দেখবেন ডেটের পরে সাধারণত আনসার টানসার থাকে। সো ডেটের আগে কি বলছিল ওইটা প্রায়োরিটি পায় না, কারণ এখানে আমি চিন্তা করি যে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে পরে কি বলতে চাচ্ছি সেটা কি চিন্তা করি। সো এটা প্রায়োরিটি পাচ্ছে, শি ইজ রাইট, সে সত্য। সো এখানে কিন্তু এইটা গুরুত্ব পাচ্ছে, এই অংশটা ডেটের পরের যে সেন্টেন্সটা রয়েছে এটা গুরুত্ব পাচ্ছে। এখানে দুইটা সেন্টেন্স আছে, ওকে ফাইন। এখানে কিন্তু সম্পূর্ণ একটা বাক্য, আবার এটা কিন্তু অসম্পূর্ণ একটা বাক্য, ঠিক আছে? যদি আমি শুধু এইটুকু অংশ নিতাম আর কি। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা দেখি। আই বিলিভ দ্যাট পর্যন্ত দেখলাম, আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি স্ট্রংলি কি বিলিভ করি। এখন পরের কথা হচ্ছে এটা, আর ইচ্ছে মতো বাড়াইতে পারবেন, বলতে পারবেন। শি ইজ রাইট অ্যাবাউট দ্য সলিউশন টু দ্য প্রবলেম। আচ্ছা, বিশেষ করে যে সমস্যার সমাধান সম্পর্কে সে সঠিক ছিল, বা সঠিক ছিল টিল নাই, ওয়াজ হইলে ছিল বলতাম। ওকে ফাইন। এবার আসি আমরা 15 নম্বরে, দেখি তো কি আছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডব্লিউএইচ যুক্ত ক্লজ যেটা আছে আমরা এটা দেখবো। আই নো, আমি কি জানি। এখন প্রশ্ন আসে না, ওয়ার শি লিভ, সে কোথায় বাস করে। আই নো ওয়ার শি লিভ, এখন বলতে পারবো না আই নো দ্যাট ওয়ার শি লিভস। দ্যাট একটা কনজাংশন, ওয়ারও একটা কনজাংশন, তাইলে আপনি কনজাংশন দুইবার ব্যবহার করতে পারবেন না। এই জন্য আপনি কি বোঝাতে চান সেটা এখানে বলে দিবেন। হু যুক্ত হইতে পারতো এটা, হ্যাঁ। আই নো করিম, আমি করিমকে চিনি। হু ইজ আ ডক্টর, এভাবে হু দিয়েও সেন্টেন্স বাড়াইতে পারতেন। ওকে ফাইন। সো এবার এখানে ওয়ার দিয়ে আমরা সেন্টেন্সটা দেখলাম যে আই নো কি জানি, ওয়ার শি লিভ, সে কোথায় থাকে। এবার আসি সেম কথাই, where she lives because I visited her last week, আমি তারে গত সপ্তাহে কি ভিজিট করছিলাম, গেছিলাম, দেখছিলাম, যাই হয় না এখানে বাংলা লেখা আছে, ওইখান থেকে একটু দেখে নেবেন। এরপরে আসি আমরা সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভার্ব। তবে এটা বেয়ার ইনফিনিটিভ বলা হয় এটাকে। এই যে ইউ শুড গো, ইউ শুড গো, আমরা বলি না আই নিড টু গো, তখন এটা বেয়ার ইনফিনিটিভ হয় না, টুর পরে ভার্ব গো আসে, কারণ ওইটা ইনফিনিটিভ ডিরেক্ট। আর এখানে এই গোটা আছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। সো এটা মূলত বেয়ার বলে আমরা চিনি, এটাকে আমরা বেয়ার হিসেবে চিনি আর কি, বেয়ার ইনফিনিটিভ বলে অনেকে। সো যাই হোক, মডেল ভার্বের পরে সারা জীবন একটা ভার্ব বসাইতে হয়, মেইন ভার্ব বসাইতেই হয়, আদারওয়াইজ সেন্টেন্স সম্পূর্ণ হয় না এবং ভুল হবে। ওকে, এটা মাথায় রাখবেন। এবং সবসময় মডেল ভার্বের পরে আপনি অফকোর্স একটা মেইন ভার্ব বসাবেন, তাহলে অর্থটা সম্পূর্ণ হবে। ইউ শুড, আপনি আপনার উচিত, কি উচিত মনে থাকে না, গো যাওয়া উচিত, আপনার এখন যাওয়া উচিত। ইউ শুড গো নাও, ইউ শুড গো হোম, আপনার বাড়িতে যাওয়া উচিত এখন। বিফোর ইটস গেটস টু ডার্ক, কি হওয়ার আগে, ডার্ক হওয়ার আগেই, অর্থাৎ অন্ধকার হওয়ার আগেই, খুব বেশি অন্ধকার হওয়ার আগে আপনাকে যেতে হবে। টু এখানে জোর দেওয়ার জন্য বলা হয়েছে, হ্যাঁ, খুব বেশি অন্ধকার হওয়ার আগে, হ্যাঁ। ওকে ফাইন। এবার আসি আমরা এই জায়গায় সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ঘটনা, জাস্ট আর কিছু না। দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমার টেন্সের ক্লাস আছে, দেখে নেবেন, এটা আশা করি পারবেন। সো সাবজেক্ট প্লাস, অর্থাৎ এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলটা এখানে বসছে, মেইন ভার্ব না, বি3টা বসছে। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ,
তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ বসছে কেন? কারণ সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, এই জন্য হ্যাভ কিন্তু নিজেও প্লুরাল, হ্যাজ কিন্তু সিঙ্গুলার, সো এটা সিঙ্গুলারের সাথে বসবে। যেমন শি হ্যাজ, হি হ্যাজ, করিম হ্যাজ, এরকম ইট হ্যাজ। সো সে কাজটা শেষ করেছে। এভাবে আরো সেন্টেন্সের উদাহরণ রয়েছে, আপনারা দীর্ঘ সেন্টেন্সগুলো দেখে নিতে পারেন এবং চাইলে স্ক্রিনশট দিয়ে দিয়ে পড়তে পারেন। এবার আসি আমরা সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব এমিজার, বি ভার্ব আর কি যে কোনো কিছু হইতে পারে, ওয়াজ ওয়্যার হইতে পারে, ফার্স্ট টেন্স হইলে ওয়াজ ওয়্যার হবে, এমিজার প্রেজেন্ট টেন্সের জন্য। এই যে হি হইলে ইজ হইতো, হি ইজ, দে হইলে আর হইতো, দে আর, প্লুরালের সাথে প্লুরাল, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার, আর আই এর সাথে এম ফিক্সড, এটা সারা জীবন সত্য। সো আই এম স্টাডিং নাও, আমি এখন পড়তেছি। সো এরপরে আরো যদি কিছু বলতে চাও সেটাও বলতে পারবা, ঠিক আছে? সো মাথায় রাখবা এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের জন্য সাবজেক্ট প্লাস বি ভার্ব আসে, এম ইজ আর হইতে পারে, ওয়াজ ওয়্যার হইতে পারে, পরে ভার্বের সাথে আইএনজি হয়। এরপরে আপনি যা ইচ্ছা তা দিয়ে লম্বা করতে পারবেন সেন্টেন্সটাকে টেনে। এরপরে আমরা আসি 19 নম্বর বাক্যে। আপনারা কিন্তু অনেক ইনফরমেশন পাবেন, শর্টে আমি বলে যাচ্ছি, জাস্ট আপনারা চুপ মুঝে একবার আমার কথা শুনবেন, আবার নিজে থেকে একবার বুঝবেন কি বলতে চাইছি। প্রয়োজনে আপনারা একটু পজ করবেন, পজ করে তারপর বোঝার চেষ্টা করবেন কথাটা কি বললাম এবং আপনি কি বুঝলেন। তারপর একটু ট্রাই করবেন, যে জায়গায় বুঝেন না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবজেক্ট প্লাস ভার্ব, বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, একমাত্র প্যাসিভের স্ট্রাকচার একটাই। সাবজেক্টের পরে ভার্ব, বি ভার্ব আসবে মাস্ট, আর বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সারা জীবন এটা প্যাসিভ, আর কোনো ওয়ে নাই, একটাই প্যাসিভ সেন্টেন্স চেনার উপায়। তাই আপনাদের কোনো ভুল হওয়ার কোনোই কথা নাই। এই যে বি ভার্ব আছে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তার মানে এটা প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভের ভিডিও আমার আছে একেবারে ক্লিয়ার করা, কেউ এটাকে মানে একবার দেখলে আমার ওই ভিডিওটা সারা জীবনের জন্য আপনাদের প্যাসিভ ক্লিয়ার হয়ে যাবে। সো আমার প্যাসিভের একটা ভিডিও আছে, প্যাসিভ লিখে প্যাসিভ বাই ফোর আনসার লিখলেই হয়তো পেয়ে যাবেন। দ্য কেক ওয়াজ ইটেন, কেকটি খাওয়া হয়েছিল। এভাবে যদি আমি বলতাম দ্য ক্লাস ওয়াজ টেকেন, ক্লাসটি নেওয়া হয়েছিল, এভাবে অনেক কিছু বলতে পারবো। সাবজেক্ট প্লাস রেদার প্লাস বি, এই যে ভার্ব, বি মানে বি দিয়ে ভার্ব বলছি না, তাহলে এটা বিয়ার ইনফিনিটিভ আর কি, অর্থাৎ এখানে কোনো ইনফিনিটিভের আগে টু নাই। সো এমন টাইপের ইনফিনিটিভ আর কি এটা। সো যাই হোক, এখানে ওই এটা মডেল লাইক ভার্বের ক্ষেত্রে এগুলো হয়, এটাকে মডেল লাইক ভার্ব বলে আমি সাধারণত ডেকে থাকি। ওকে, সো কানেকশনটা চলে গেছিল, আচ্ছা মনে হয়, আচ্ছা ঠিক হয়ে গেছে। আই উড রেদার স্টে হোম, আই উড রেদার, এটা হচ্ছে মডেল এক্সপ্রেশন, মডেল এক্সপ্রেশন। ওকে, আর মডেল এক্সপ্রেশনের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসাতে হয়। আই উড রেদার হোম, স্টে হোম। আর অফকোর্স মডেল ভার্বের পরে সাধারণত কি বসাতে হয়? মডেল ভার্বের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম যেভাবে বসাতে হয়, মডেল এক্সপ্রেশন বা মডেল লাইক ভার্ব এগুলোর ক্ষেত্রেও ভার্বের বেস ফর্মটাই বসাতে হয়। আর মডেল নিয়ে আমার একটা ভিডিও কিন্তু অলরেডি আছে, আপনারা দেখে নেবেন। আই উড রেদার স্টে হোম weekend, this weekend, then go to the crowded market. আমি এই সপ্তাহে বীরবাট্টা মার্কেটের বলতে সরি, এই ক্রাউডেড মার্কেটে আর কি, যেখানে বীরপূর্ণ একটা মার্কেটে, যেখানে বেশি মানুষ যাতায়াত করে না, যায় বাজার করতে যায় নাকি, তা শপিং টপিং করতে যায়। আচ্ছা, আমি এই সপ্তাহে ওই ক্রাউডেড মার্কেটে যাওয়ার চেয়ে বাসায় থাকতে পছন্দ করব। তাহলে অধিক পছন্দ করার কথা বললে আপনি পছন্দ করতে এই উড রেদার বসাইতে পারেন। আমি বরং বাড়িতে স্টে করি, মানে আমার পছন্দের কথা বলছি। আই উড রেদার স্টে হোম। এরপরে আসি ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনের প্যাটার্ন সাধারণত এসএসসি এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের চিনে থাকার কথা। সাধারণত আমরা একটা সেন্টেন্সের পরে যখন একটা কথা বলার পরে যখন একটু জোর দিতে চাই কিছু একটাতে, যে বলতে চাই যে হ্যাঁ এটা কি এরকম, একটা বাড়তি এক্সপ্রেশন নিতে চাই বা দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই ট্যাগ কোয়েশ্চেনটা ইউজ করি। সো কথাবার্তায় আমরা খুব মাঝে মধ্যে ইউজ করি, লেখাপড়ায় খুব একটা না। আর এসএসসি পরীক্ষার্থীরা দেখলাম এগুলো দেয় সাধারণত, অনেক পড়াইছি, ট্যাগ কোয়েশ্চেন খুব ভালো লাগে। ওকে ফাইন, ইউ আর কামিং, ওটা ওই ভার্বের অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হয়, তারপর সেন্টেন্সটা নেগেটিভ না হলে একটা নেগেটিভ ওয়ার্ড নিতে হয়, তারপর সাবজেক্টটাকে প্রোনাউন ফর্মে এখানে বসায় দিতে হয়। আনার্থিক
তুমি আসতেছো, ইউ আর কামিং, ওকে ফাইন। এটা এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে তুমি আসতেছো। আর নট ইউ, এটার মানে বুঝাচ্ছি আমি, তাই না? তুমি কি আসতেছো? আবার বলছি তুমি কি আসতেছো? আবার যখন জোর দিয়েছে, আমি তাকে একটা কথা বললাম, তারপর আমি ওইটার এই পরিপ্রেক্ষিতে আরেকবার তাকে কোয়েশ্চেন করলাম। সো এই সমস্ত ক্ষেত্রে এটাকে আমরা ট্যাগ বলে চিনি, ঠিক আছে? সো আমি বললাম যে সে ভাত খাইতেছে, খাচ্ছে না, এরকম আর কি। এই যে তুমি সকাল 10টায় মিটিং এ আসবে, এই সেন্টেন্সটার অর্থ, তাই না? তাই না? আসবে না, এরকম আর কি। সো এই অংশটা হচ্ছে ট্যাগ। এবার আসি আমরা, আমি অসুস্থ হয়ে গেছি, আমার কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? Empathetic with do does did, okay? হ্যালো, আমার আমার এটা ভেজাল আসলো নাকি? আল্লাহ, কি হয়েছে? আচ্ছা, রেকর্ডিংটা কি এখন পজ হয়ে গেছে? ওফ, আমার এটাতে এত ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা আচ্ছা, আমি কথা বলতে থাকি তো, দেখি আপনাদের কি শোনা যায় কিনা, আল্লাহ জানে। এটা তো লাইভ ক্লাসও না, কাউকে প্রশ্ন করতে পারতেছি না। আচ্ছা যাক, আমি পরের স্টেপে যাই তো। এমপ্যাথেটিক উইথ ডু ডাজ ডিড, দেখেন কি বোঝা যাচ্ছে? আল্লাহ জানে রেকর্ড হইতেছে কিনা, বোঝা যাচ্ছে না রে। আচ্ছা দেখেন, যাই হোক, আশা করতেছি আপনাদের শোনা যাচ্ছে। এই যে আমরা এখন একটা এমপ্যাথেটিক ওয়ার্ড ইউজ করতেছি, এই যে ডিড। ডিড, দেখেন আমি বলতে পারতাম আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আই ফিনিশড মাই হোমওয়ার্ক, তাহলে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। এখন কথাটা হচ্ছে এখানে ডিড কেন নিলাম? ডিড ফার্স্ট টেন্স বুঝাইছি, আর ফিনিশ থেকে ইডিটা তুলে ফেলছি। হ্যাঁ, এই এক্সপ্লেন থেকে ইডিটা তুলে ফেলছি, ঠিক আছে? বা ডাজ দিয়েও আমি এসটা তুলে নিতে পারতাম, এখানে হি থাকলে হি ডাজ ফিনিশ, এভাবে বলতে পারতাম। এখন কথাটা হচ্ছে এই কাজটা কেন করব? এখানে আমার ডিড নেওয়ার প্রয়োজন কি? আমি বলতে পারি আই প্লে। আই প্লে না বলে আমি অনেক ব্রিটিশ পিপলদেরকে দেখেছি, তারা বলে আই ডু প্লে। আই ডু প্লে, কেন বলবো আই ডু প্লে? আমি তো বলতেই পারি সরাসরি আই প্লে। কিন্তু এটা মাঝে মধ্যে হয়, এটা অবশ্য ফর্মাল না, একটু ইনফর্মাল। বাট এটাকে ওই যে বাক্যের ওই একটা বাক্যের মধ্যে একটা জোর দেওয়ার জন্য, যে আই ডিড ফিনিশ, আমি ফিনিশ করেছিলাম, একেবারে শেষ করেছিলাম মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক, এই বাক্যে জোর দেওয়ার জন্য আমরা এই এমপ্যাথেটিক, এই যে এই এম্পাসাইজ দেওয়ার জন্য এই ডু ডাজ ডিডটা আমরা ব্যবহার করি ভার্বের পূর্বে টেন্স অনুসারে। প্রেজেন্ট টেন্সের জন্য ডু ডাজ, আর পাস্ট টেন্সের জন্য ডিড। কথা বুঝতে পারছেন? সো আমরা বাক্যে ওই ক্রিয়াটার উপর জোর দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি, আই ডিড ফিনিশ। শুধু ফিনিশ বললেও হইতো, কিন্তু আরো বেশি পরিষ্কারভাবে বলার জন্য আমরা, বা জোর দিয়ে বলার জন্য এই কাজটা করি। কথা ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন ওই সেম কাজটাই করছি, আই ডিড টু এক্সপ্লেইন দ্য হোল প্রজেক্ট আর্লি, ক্লিয়ারলি। আমি পুরো প্রকল্পটা পরিষ্কারভাবে এক্সপ্লেন করেছিলাম, বাট দে স্টিল হ্যাড কোয়েশ্চেন্স, তবু তার প্রশ্ন ছিল। ওকে ফাইন। ক্লেফট সেন্টেন্স, ক্লেফট সেন্টেন্স মানে দুটো আলাদা সেন্টেন্স। দেখেন তো এইটুকু, ইট ওয়াজ জন, এই জনকে আবার জোর দেওয়ার জন্য বলছি আমি, হু ব্রক দ্য বেস, যে জন সেই কিন্তু ব্রক করছিল এই বেসটা। বেস মানে বুঝছেন, ফুলদানি, ফুলদানিটা সে ভেঙে ফেলছিল। ফুলদানিটা কে ভাঙছিল? জন। আমি সরাসরি বলতে পারতাম জন ব্রক দ্য বেস, শেষ। বাট এটাকে আমি আরো বেশি জনের উপরে এমন চাপ দিছি,
এই সেই জন কিন্তু ভেঙে ফেলেছিল এই ফুলদানি, তাকে শাস্তি দিন মহামান্য আদালত। বুঝছেন, এই জোরটা দেওয়ার জন্য আসলে এই জনের পরে হু দিয়ে আমি সেন্টেন্সটাকে দীর্ঘ করেছি। এখন দেখেন এইভাবে আপনি বলতে পারেন ইট ওয়াজ ডিউরিং দ্য ফাইনাল আওয়ার, ওই টাইমটা হইল ফাইনাল আওয়ার, ওই ঠিক শেষ মুহূর্তেই আর কি, দ্যাট দ্য টিম ফাইনালি স্কোর দ্য উইনিং গোল, তারা ওই সময় গোল টোল কইরা জিততে গেছিল। আচ্ছা ওকে ফাইন। এরপরে আসি আরেকটা ক্লেফট সেন্টেন্স দেখি। ওইখানে ক্লেফট সেন্টেন্সটা হলো ইট ইজ দিয়ে, ইট প্লাস ভার্ব দিয়ে, এরপরে দ্যাট বা হু দিয়ে আমরা সেন্টেন্সটা মেক করতে পারবো। এখানে দ্যাট দিয়ে দেখছি, এখানে হু দিয়ে দেখছি। এখন ওয়ার্ড প্লাস ক্লজ দিয়ে আমরা সেন্টেন্সটা জোর দিতে পারি, ক্লেফট সেন্টেন্স করতে পারি। ক্লেফট মানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স ধরে নিতে পারেন আপনারা, তো এটা বেশ করা কিছু না, জাস্ট এটা বাক্যে জোর দেওয়ার জন্য। আগের মতোই আমরা বাক্যে আগে যেভাবে কি জোর দিয়েছিলাম, বাক্যের কিসের উপর জোর দিয়েছিলাম, ওই যে ভার্বটার ওই পরবর্তী কাজগুলোর উপর জোর দেওয়ার জন্য আমরা একটা ডিড নিয়েছিলাম, একটু ইনফর্মালি ইউজ করেছিলাম। সো ঠিক তেমনই আমরা এই ক্লেফট সেন্টেন্সগুলো এইভাবেই করে থাকি, একটু বাক্যে জোর দেওয়ার জন্য। কথাটা বুঝতে পারছেন? আমরা বাক্যে জোর দেওয়ার জন্য এই কাজটা করে থাকি। সো এবার আমরা দেখব যে সরি আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম, একটা কাজে ছিলাম। ওকে ফাইন। এবার আসি আমরা আবারও দেখতেছি হোয়াট আই নিড, এই অংশটা, এই পুরো অংশটা একটা সাবজেক্ট। কি বলছি? পুরো অংশটা একটা সাবজেক্ট। ওকে, এই যে হোয়াট আই নিড, এই পুরোটাই সাবজেক্ট। এখানে কিন্তু আই সাবজেক্ট না, কথা বুঝতে পারছেন? আই সাবজেক্ট না, এখানে হোয়াট আই নিডটা হচ্ছে সাবজেক্ট। আমার যা দরকার ইজ সাম রেস্ট। এরপরের কথা হোয়াট শি ট্রুলি ওয়ান্টস, এই পুরোটা সাবজেক্ট, সত্যিকার অর্থে সে যা চায়। তারপরে ওইটা ইজ এ পিসফুল লাইফ, ওইটা হইল একটা পিসফুল লাইফ। কথা বুঝতে পারছেন? অ্যাওয়ে ফ্রম দ্য সিটি, মানে শহরের জীবন সেইটা আর কি, শহরের বাইরে একটা পিসফুল জীবন বা শান্তিপূর্ণ জীবন সে চায়। ওই যে আমরা বলছিলাম যে ওকে, আমরা বলছিলাম যে হোয়াট আই নিড, আমি যা চাই বা আমার যা প্রয়োজন, চাই না এখানে ওয়ান্ট তো আর বলি নেই, সো এটাকে বলবো আমার যা প্রয়োজন, হোয়াট আই নিড, তা হলো কিছু রেস্ট দরকার। আমার যা প্রয়োজন তা হলো কিছু রেস্ট, তার মানে আমার রেস্ট প্রয়োজন। ওকে, সো টোটাল কথাটা হচ্ছে এটা একটা সাবজেক্ট, পরের অংশটা ভার্ব দিয়ে, পরে বাকি অংশ যা বোঝাইতে চান। এই পুরোটাই একটা সাবজেক্ট, এরপরে বাকি অংশটা হচ্ছে আমার ভার্ব প্লাস বাকি অংশ, এই যে কমপ্লিমেন্ট যা আছে। ওকে, এবার আসি আমরা ইনভার্সন আফটার নেগেটিভ অ্যাডভার্বস। এটা একটু দেখি। নেভার, ইনভার্সন জিনিসটা কি? ইনভার্সন একটু বিপরীত জিনিসপাতি, উল্টা পাল্টা, ঠিক আছে? সাধারণত ইনভার্সনের অর্থ আমরা বুঝি যে একটা আরেকটা জায়গা স্থান দখল করে নেয় আর কি। হ্যাঁ, আগে একটা যে যার অবস্থানে থাকার কথা ছিল সে জায়গায় না থেকে সে অন্য আরেকজনের জায়গা দখল করে নেয়। সাবজেক্টের জায়গায় ভার্ব, ভার্বের জায়গায় সাবজেক্ট, এই হইল তাদের ইনভার্সনের নমুনা। এই যে দেখেন নেভার, এটা হচ্ছে নেগেটিভ একটা অ্যাডভার্ব। এখন দেখেন আই হ্যাভ সিন বলার কথা ছিল, এখানে বলছি হ্যাভ আই সিন। আবার মনে মনে হ্যাভ আই সিন, আবার এখানে প্রশ্নবোধক বাক্য নাই, চিহ্ন নাই, আবার এখানে নেভার তো আছেই। সো এইটা হচ্ছে সাধারণত বাক্যে জোর দেওয়ার জন্য সেম কথাই, বাক্যে জোর দেওয়ার জন্য এই সমস্ত ঘটনা ঘটে, ইনভার্সন হয়, অর্থাৎ সাবজেক্টের জায়গায় ভার্ব আর ভার্বের জায়গায় সাবজেক্ট উল্টা ফেলছে। রেয়ারলি আবারও ভার্ব অ্যাডভার্ব। এখন হ্যাভ উই এক্সপেরিয়েন্সড such a calm and peaceful evening in the village, গ্রামে এত শান্তিপূর্ণ সন্ধ্যা আমরা খুব কমই উপভোগ করেছি। সো এই যে এবার আসেন, এই যে খুব কমই, এটা কখনোই দেখিনি এমন সৌন্দর্য,
একটু জোর দিতে যাইয়া এরকম হয়। ইনভার্সন আফটার সো নেদার নর এর পরে so do I. She can speak fluent French. Oh, she can speak fluent French. and দিয়ে আমরা so এর পরে can her বলছি, can her younger brother, যেখানে ক্যানটা বসানোর কথা ছিল হার ইয়াঙ্গার ব্রাদারের পরে। সে ফ্রেঞ্চে কথা বলতে পারে, অর্থাৎ ফার্সিতে কথা বলতে পারে বা অন্য কথা বলে বা ফ্লুয়েন্ট, এবং তার ইয়াঙ্গার ব্রাদার যে তার ছোট ভাইও পারে, তার ইয়াঙ্গার ব্রাদারও পারে। এই পারে কথাটা সো এর পরে আমরা একটা কি নিয়ে আসলাম, এই যে সো এর পরে নেদারের পরে নরের পরে আমরা ওই ভার্ব নিয়ে আসতে পারি। ঠিক তেমনি আমরা সো এর পরে সরাসরি ভার্ব নিয়ে আইসা পরে আমরা সাবজেক্টটা বসাইতে পারি, গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। আপনার প্রথাগত নিয়মে সবকিছুই হবে এটা কিন্তু চিন্তা করবেন না। অনেক কিছুই ইংলিশে আছে যা আপনি হয়তো আগে দেখেননি বা দেখলেও ওইভাবে থিঙ্কিং করেননি। সো শুধু সবসময় ভাববেন না যে ভার্ব আগে আছে মানেই এটা প্রশ্নবোধক বাক্য বা এখানে ভার্ব আছে মানে ভুল হয়ে গেছে, এরকম কিছু ভাববেন না। ওকে, এটাকে বলে ইনভার্সন। ওকে, এবার আসি আমরা ইনভার্সন অফ ইনকন্ডিশনাল এর ক্ষেত্রে, উইদাউট বা ইফ এর ক্ষেত্রে আমরা যদি বলি হ্যাড আই নো, দেখবেন হ্যাড দিয়ে অনেক সেন্টেন্স আছে হয়তো আপনি দেখেছেন। হ্যাড আই নোন I would have told you. Had they arrived on time, they could have got the beginning of the show. তারা যদি সময় মতো পৌঁছাতো, এই অংশটা ইফ, এই অংশটা, তাহলে তারা শো এর শুরুটা দেখতে পারতো। এই যে কুড, এটা সঠিক জায়গায় বসছে, ঠিকঠাক আছে। এখানে কুডের পরে এই জায়গায় দেখুন, সরি কুড হ্যাভটা কোথায় বসছে, এই জায়গায়। could have cut the beginning of the show. Arrive on time. Inversion in condition. Inversion in condition. এখান এই অংশটা অর্থাৎ শেষের অংশটা ঠিকঠাক আছে, এই যে শেষের অংশটা ঠিকঠাক আছে, ঠিক নেই কোথায়, এই যে ঠিক নাই, I had বলার কথা ছিল না, এখানে বলা হয়েছে had I known, বুঝছেন? এই যে had they arrived, এই স্টাইলে এটাকে ইনভার্সন বলে। সাবজেক্টের জায়গায় ভার্ব, ভার্বের জায়গায় সাবজেক্ট চলে আসছে। ওকে ফাইন, এটা কঠিন কিছু না। এটা একটু জোর দেওয়ার জন্য বিভিন্ন স্টাইলে অনেকে অনেক স্টাইল ইউজ করে রাইটাররা, তার কোন কবিতায় কোন উপন্যাসে কোনো কিছুতে জোর দেওয়ার জন্য এগুলো করেই থাকেন। সো করুক, সমস্যা নেই, আমরাও করবো প্রয়োজনে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার ইনফিনিটিভ, লেট প্লাস মেক প্লাস হ্যাভ। শি মেড মি ক্রাই, সে আমাকে কাঁদিয়েছিল, সে আমাকে কাঁদিয়েছিল। আপনার কেউ কি আপনাকে কাঁদিয়েছিল? এটা আসলে কজেটিভ সেন্টেন্স। ওকে, কজেটিভ স্ট্রাকচার, মেক, মেড, মেড, আর এরপরে অবজেক্ট, এরপরে ভার্বের কি বেস ফ্রম, এটা বেয়ার ইনফিনিটিভ। ওকে, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রিরাইট দ্য এন্টায়ার প্যারাগ্রাফ, লিখিয়েছিলেন। আবার পুরো প্যারাগ্রাফটা ওই শিক্ষক কি করছিলেন, লিখিয়েছিলেন, তাহলে লিখতে বলেছিল, মানে তাদেরকে দিয়ে কাজটা করছেন, নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজ করানোর নাম কি? কজেটিভ। সো এই ব্যাপার স্যাপার না, প্রযোজক ক্রিয়া, বাংলায় বলতাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই যে আমার আচ্ছা আমার পজিটিভ নিয়েও কিন্তু ভিডিও আছে, দেখতে পারেন। সে মেড, সে কিন্তু কাঁদে নাই, সে কাঁদাইছিল, কাউকে দিয়ে কাঁদাইছিল, আমাকে দিয়ে। মি ক্রাই, কথা বুঝতে পারছেন? এখানেও সেম, সে আস্কড মি টু হেল্প হার। এখানে আর বিয়ার ইনফিনিটিভ না, সরাসরি ইনফিনিটিভ চলে আসে। হেল্পের ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে বিষয়টা বিয়ার ইনফিনিটিভ না হয়ে সরাসরি ইনফিনিটিভ টু যুক্ত ইনফিনিটিভটা আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, আর এটা স্ট্রাকচারে এরকম, কিন্তু এই যে এগুলোর স্ট্রাকচারে কিন্তু এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বিয়ার ইনফিনিটিভ। সো এগুলা পজিটিভ ভার্বের রুলসই। তারপর শি আস্কড মি টু হেল্প হার, ও আমরা ইনফিনিটিভের সাহায্য নিয়ে পরে বাকি অংশ বলছি, এটা আরেকটা। এবার আসি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা রুলস দেখে নেই। হয়তো বা অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু যদি আপনার মনে হয় যে আমি 30 মিনিট দেখবো, পরে 30 মিনিট আবার টেনে টেনে দেখবো, দেখতে পারেন। কিন্তু যারা প্রকৃত স্টুডেন্ট তারা একটা সেন্টেন্স একবার দেখে আরেকবার দেখতে পারে, তাদের কোনো বিরক্ত আসে না, কারণ যে যত দেখবে সে তত শিখবে, বুঝবে যে আগে কি পড়ছিলাম, পরের বার যখন রিভিশন হবে তখন অটোমেটিক মাথায় ঢুকে যাবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, দেখেন হি এর রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে হিমসেলফ, যেমন মাই যেমন এখানে শি হইলে হারসেলফ হইতে পারতো, ইউ হইলে ইউর সেলফ হইতে পারতো না। এভাবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন অনেক